শুরুতেই হাঁচি, তার মানে বোঝো আর কি। এসে গেছি। এতক্ষণ হাসাহাসি করছিলাম মায়ের সাথে, ছিলাম কি ধরবে, মায়ের সাথে হাসাহাসি করছিলাম, ভাবছিলাম যে আসবো না। তারপরে যে না, এখন মা আবার খবর শুনছে, আমাদের রিমোটটার আগাও যায় না, মাথাও যায় না, এগোয়ও না, কোনো চ্যানেল পিছায়ও না, জিনিস ভলিউম হাইও হয় না, লো হয় না। আর আমার কানে লাগে, ভালো লাগে না, বিরক্ত লাগে। আর মোনাকে রান্নাঘরে আটকে দিয়েছি খাবার দিয়ে। ও একটা ইঁদুর খুঁজছে না বাদুর খুঁজছে না চামচকে খুঁজছে, ওই জানে, নাহলে তো জানোই করতে দেয় না ভিডিও। ওই আর কি। তারপরে এই এসে একটুখানি করে ফেসবুক করে না প্রচণ্ড জিবি জমে এমবিগুলি কেটে নিয়ে যাচ্ছে। বাবা, হাঁচি দিলাম, কাশি দিলাম। দুপুরের দিকে কেমন, দিনের বেলা কেমন রোদ টোদ উঠেছিল, আমি তো আনন্দ মানে আত্মহারা ছিলাম যে কালকে কি সুন্দর করে এত কিছু নিয়ে আসলাম, জানো, কালকে অনেক কিছু করেছি। সেই হাবড়া অশোকনগর করে আমাকে ওষুধ কিনতে হয়েছে, এক জায়গায় পুরো ওষুধ পাইনি। তারপরে এমনিও বৃহস্পতিবার, তবে আমাদের এখানে না ওষুধের দোকানগুলি মেইনলি বন্ধ থাকে হচ্ছে বুধবার করে, বুঝেছো, আর বৃহস্পতিবারগুলি খোলা থাকে, বরঞ্চ বৃহস্পতিবার আরও খোলাই পাওয়া যায়। তো এর জন্য বৃহস্পতিবারই বেরিয়েছিলাম। তারপরে সেই ওদের যেমন কথা এইটা ওইটা ধরবারটা, সে আর ভালো লাগে না শুনতে, ও বলে আর লাভও নেই। তো যাই হোক, তারপরে ফেরার পথে সেকে বলছিলাম কি যে কী জানি নাম লোকটা, কী জানি বলে, ভ্যানওয়ালাকে বলছিলাম কি, ভ্যান ভাইটাকে, কোথার থেকে জানি ভ্যানটা নিলাম বেরোনোর সঙ্গে সঙ্গে। কালকে যেহেতু ইয়েবার বৃহস্পতিবার হাবড়াটা একটু ভিড় কম থাকে অন্যান্য কিছু ইয়েতে, এই রংটা দিই না। তারপরে সেই না কী করেছে, কালকে খুব লোডশেডিংও হয়েছে, আর আমি যখন পুজো দিতে গেছি খুব মানে লোডশেডিং হচ্ছিল। তারপরে খুব লোডশেডিং হচ্ছিলো, আমি তো গিয়েই বসে পড়েছি একটা ফল টমে, মানে স্টেশন থেকেই ফল কিনতে গেছি, বুঝেছো, এখান থেকে আর মানে অ্যারেঞ্জ করিনি, স্টেশন থেকেই ফল কিনতে গিয়ে তারপরে যখন গেছি, এই মা মন্দিরটায় ঢুকে সবে বসেছি, অনেক বসবো, এবার ফলগুলি রেডি করব, তো কারেন্ট চলে গেছে। তো যেতে তো হই আমি ভেবেছি মন্দিরের মধ্যে কারেন্ট চলে গেছে, মানে কিছু একটা হয়েছে, টিউবটা বোধহয় নড়েছে বা টিকটিকিতে, দেখি চারপাশে কারেন্ট চলে গেছে। তো সঙ্গে সঙ্গে এসে গেছে কারেন্ট, আবার চলে গেছে, আবার এরকম করছে, আর সব হই হাসাহাসি। তাও তো মানে হাবড়ায় কেন যাই, হাবড়াটা একটু জমজমাট, তো বৃহস্পতিবার হলেও জমজমাট থাকে। তো আর কালকে তো একটা বিশেষ দিন, তো আরও জমজমাট ছিল মন্দিরগুলোতে। কিন্তু আমি যখন গেছি তখন মানে এক প্রস্ত পুজো হয়ে গেছে, দেন আবার হবে যে সন্ধ্যাবেলার পুজো, যারা দিনের বেলা দিয়ে যেতে পারেনি, কাজকর্ম ছিল থাকে, তো তাদেরটা হবে। তো সেইভাবে ঠাকুরমশাই রেডি করছে। তো আমি সেই হিসাবে আমি জানি তো হাবড়ায় তো এরকম হয়, হাবড়ার মানুষদের তো একই টাইমে হয়ে ওঠে না। তো আমি সেইভাবেই গেছি, এর জন্য সন্ধ্যাবেলা, আর আমার সন্ধ্যাবেলা যেতেও সুবিধা হয়, পুজোটা দিতে যেতেও সুবিধা হয়। তারপরে আমি গেছি, ওরকম কারেন্ট অফ হয়ে গেছে। তারপরে এসে যখন, তখন আমি ফল টলগুলি বেড়ে ফুটে দিয়েছি। তখন ঠাকুরমশাই বলছি কি মানে ওটা তো মেনলি কালী মন্দির, আবার মানে রাধাকৃষ্ণও আছেন, আবার শিব ঠাকুরও আছেন। তা বলছি না সবাইকে, আর আজকেই দিয়ে দেওয়া। বলে কি আচ্ছা আমার তো আবার সেকেন্ড টাইম পুজোতে বসতেই হবে, যারা নেক্সট টাইম আসবে। তা আমি বলছি হ্যাঁ দিয়ে দাও। তারপরে বসে, যেহেতু লোক নেবার বসেন, তারপর আমি বসলাম, তারপর একটু ভিডিও করছিলাম, মানে একটু প্রথমে ছবি তুলছিলাম শুধু খিচখিচ করে। তারপরে বলে কি না ভিডিওই করেন, তাহলে একবারে হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তাও তুমি এসে দাও, তারপর দক্ষিণে দিয়ে, তারপর বলে কি আপনারও একটু ফটো তুলে দিই। আমি বলছি নাও ফটো তোলো। তারপরে দেখো কি কোথা থেকে গিয়ে, আমি তো ভেবেছিলাম গিয়ে মিষ্টি পাবো কি না জানি না, বৃহস্পতিবার এখান থেকে তো রেডি করে যেতে পারিনি। তারপর দিয়ে থুয়ে এসেছি। এইভাবেই ঠাকুর টানেন, ঠাকুর না টানলে এরকম হয় না, জানো তো। তারপরে গিয়ে ভালো করে সবাইকে দিয়ে ঠাকুরমশাই আবার এত প্রসাদ দিয়ে দিয়েছে। আমি বললাম না দেবেন না এত প্রসাদ। আমি তো দেখো প্রসাদ মানে কি, সবাই তো সারাক্ষণ পুজো দিচ্ছে, প্রসাদ প্রচুর জমে গেছে। আর এমনিও ওখানে না মানুষ
বুঝো তো, ব্যবসায়িক পুজো তো, মানে ব্যবসায়িক মানুষের পুজো হয় তো, ব্যবসায়িক মানুষের পুজোতে না ইয়েটা বেশি হয় সব কিছুতে, মানে তুমি একটা চাইলে দুটো পাবে। হ্যাঁ, মানে প্রসাদ আসাদ সব কিছুই বেশি হয়, ব্যবসায়ীরা টাকা দেয় না। তো সেই হিসাবে আমিও মানে সব আমি জানি, বরাবর দেখেছি লোকে ক্যান ট্যান নিয়ে আসে আর বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, ওখানকার যে প্ল্যাটফর্ম স্টেশনের ওপাশে যে বাচ্চাগুলো থাকে গরিব বাচ্চাদের দিয়ে দেওয়া হয়। তো প্রচুর প্রসাদ দিয়ে দিয়েছে। আমি আবার বলছি ঠাকুরমশাই এত কিছু বলে কি না, আজকে মানে ধর গুরু পূর্ণিমার প্রসাদ একটা ভালো জিনিস আমি জানি, কিন্তু আমার তো ফল খাওয়াতে, ফল খেতে আমি ওস্তাদ, মানে একটা চপ পেঁয়াজ দিচ্ছে আমি ফল খেতে ওস্তাদ, কিন্তু তারপর আবার নরম ফল তো আমি আরও ভালো খাই, কলা আম কাঁঠালে তো আমি মানে মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার দেশি ফল আমার ভীষণ ফেভারিট, আর মিষ্টি ফল আমি ভালো খাই। হ্যাঁ, তো সবেদা মানে ভীষণ ভালো খাই। তো দামি ফল আমাকে না দিলেও হবে, আপেল টাপেল আমাকে না দিলেও চলবে। হ্যাঁ, তারপরে ঠাকুমা আমি তো জানি আমার তো মানে অ্যালার্জিতে আমি শেষ, মানে অ্যালার্জি ইয়েতে চলছি এখন, ইচ্ছেও করে খেতে তাও দিয়ে দিয়েছে ঠাকুরমশাই জোর করে, আবার সন্দেশ দিয়ে দিয়েছে, আবার চিড়ে মাখা দিয়ে দিয়েছে, ওই যে দই কি মানে চিড়ে কত কিছু দিয়ে মাখে সেটা দিয়ে দিয়েছে টিফিন, মানে প্যাকেট প্যাকেট করে। এত বললাম কি আপনাদের কম পড়ে যাবে, বলে কি না দেখো ভর্তি হয়ে রয়েছে। তা আমি ভাবছিলাম যে গোটা ফল আনবো, তা বলছি না দিয়ে দিয়েছে থাক, গোটা ফল হয়তো বাচ্চা কাচ্চাকে দেবে, মানে কেউ আসবে একটা বাচ্চাকে দিয়ে দিল হাতে, থাক। তারপরে ওইভাবে ফল দিয়ে দিয়েছে। আমি বাড়িতে প্রথমে বলেছিল ওখানে বসে খেতে, আমি বললাম কি না ওখানে বসে হাতে হাতে লাগবে, এই কারেন্ট যাচ্ছে এই কারেন্ট আসছে কেমন কেমন, তারপর বর্ষার দিন তো, দেখে তো গেছে আকাশ পরিষ্কার, কখন নেমে যায় আমারও আবার চিন্তা হয়, আবার গেছি তো একটু দূরেরটা, এই আর কি, এই চিন্তা করে তারপরে ঠাকুমশাই অনেক কথা বললো টললো, তারপর ওনার নাম ওইগুলি দিল যে কারোর কোনো কিছুতে লাগলে বলবেন। আমি তো বলেইছি সেটা ভিডিওতে, যে কোনো ধর্মীয় মানে বলে দিলেন যে কোনো কারোর কিছু জিজ্ঞাসা থাকলে, কবে সাত, কবে গৃহপ্রবেশ, হ্যাঁ না তেনা, আজকে কবে পূর্ণিমা, কখন ধরবে কখন ছাড়বে, যা কিছু হোক ওনাকে জিজ্ঞাসা করলে ফোন নাম্বার টাম্বার দিয়ে দিয়েছে, দেখলে তো আমি ওটা জুম করেছি, ওটা আচ্ছা ঠিক আছে। তারপর কারো বিয়ে সাথে মানে যা হোক ধর্মীয় আচার অনুষ্ঠানে ওনাকে বললে উনি করে দেন বলে, আমি ঠিক আছে। তা আমি তার ওদিকটা অতটা যাবো না, যাই না। সে বলছে কোথায় আবার কবে আসবেন, আমি আসবো। এই ঠাকুরমশাই বা এমনি আমার যতদূর সন্দেহ হয়নি। কোনো এক সময় আমি তো কলকাতা থেকে আসার পরে আমি শিবরাত্রি আর করি না, বুঝেছো, কিছুই করি না। তো কলকাতা থাকাকালীন শিবরাত্রি মানে শিবের উপোস, লক্ষ্মী পুজোর উপোস আসলে জেঠিমা করতো, তো জেঠিমার বাড়িতে করতো, তাহলে পরে আমিও করতাম, আর উনি সব রেডি করে রাখতাম, আমি শুধু সকালবেলা গিয়ে ইয়েটা দিয়ে আসতাম, মানে আমার কিছু করতে হতো না। তারপরে জেঠিমাদের সাথেই খাওয়া দাওয়া, আগের দিনের সংযম, হ্যাঁ তারা সব ওনাদের সাথে আমার হতো, বুঝতে পেরেছো। মানে আজকে সেই গল্প করলাম, মানে তালে গোলে আমি সবই করেছি, এমনকি জগদ্ধাত্রী পুজোর উপোস, অঞ্জলির 4টে যে অঞ্জলি, একদিনে যে 4টে অঞ্জলি হয় সব করেছি, কোনোদিন কিন্তু এখানে করিনি, জানো তো। সে কালী পুজোর পর্যন্ত উপোস করেছি, জেঠিমার বাড়িতে ছোট করে কালী পুজো, মানে কালী ঠাকুরের ওই হয়েছিল, লক্ষ্মী পুজোর পর্যন্ত করেছি, এরকম একটা ব্যাপার। যে মানুষ আমি কিছু করি না, ওই তালে গোলে পড়লে হয়ে যায় না, সেই আর কি। তারপরে বসে আমাকে কিছুই করতে হয়নি, বসেছিলাম। আমি ঘুম থেকে উঠবো, তারপরেও জেঠিমা সেটাই বলেছে যে তুমি ঘুম থেকে ওঠো, উঠে করতে করতে তোমার সারতে আমার এদিকে অ্যারেঞ্জ হয়ে যাবে, ঠাকুরমশাই আসবে, তুমি তো আর ঘুম থেকে উঠেই তো খাবার খাওনি, মানে সেদিন না হয় একটু 2 ঘন্টা লেট করবে বা 1 ঘন্টা, ততক্ষণে তোমার অঞ্জলিও হয়ে যাবে, প্রসাদটা মুখে দিয়ে তারপর তুমি তোমার খাবার খাও, আর আমি তো রেডি করবো লুচি টুচি খেয়ে নিই। তার জন্য আমার অত যে উপোস টুপোস কোনো সময় রাখতে হয়নি, তাহলে হয়তো আমি পারতাম না, করতামই না। তেমনি সরস্বতী পূজায় সকাল থেকে অঞ্জলি দিয়েছি 5-6 জায়গায়, ওই জেঠিমার বাড়ির থেকে বেরিয়ে মানে বেরিয়েই এক একটা পূজা পেয়েছি, প্যান্ডেল বাবা, আর তো তোমার বাগবাজারে তো 1 গাদা পুজো, বুঝতেই পারছো, সব জায়গায় মানে অঞ্জলি যে হারে দিয়েছি সরস্বতী ঠাকুরের, মানে আমার তো বোধহয় না পড়ে পাশ করার কথা, ওদের এর জন্যই পেয়ে গেছি এত কম রেজাল্ট হয়েও, মানে কাজবাজ পেয়ে গেছি। এত অঞ্জলি দিয়েছি না খেয়ে, নির্জলা অঞ্জলি। তারপরে ঘুরেছিও সব স্কুল আর কলেজ, সব কলেজ ঘুরেছি, কোনো জায়গায় লোকে তো ওই দিন পার্কে চলে যায়, কিচ্ছু করিনি, কলেজ ঘুরেছি, ইউনিভার্সিটি ঘুরেছি, প্রেসিডেন্সি ঠাকুরের ওখানে,
ওই তো অঞ্জলি দিয়ে আবার প্রেসিডেন্সি ঘুরতে গেছি তো, মানে কলেজ স্ট্রিট মানেই তো কলেজ পাড়া, বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, কলেজ স্ট্রিট বন্ধ করে বিভিন্ন জায়গায় পুজো হবে, কোনখানে না দিয়েছি। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সিতে পর্যন্ত অঞ্জলি দিয়েছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে, তারপর ওখানে কত নেতা ফেতা আসতো বাবা, সুরেন্দ্রনাথ কলেজ, মেডিকেল কলেজ, ডাক্তারদের কলেজ পর্যন্ত ডুবে গেছি, কতটা ডাক্তারি করে দেখবার জন্য। মোদ্দা কথা, চোখের সামনে যা যা পেয়েছি সব, মানে পুরো কলেজ স্ট্রিট চষে বেরিয়ে ওই মিত্র ইনস্টিটিউশন, হিন্দু স্কুল, আর যে যা আছে টাছে সব প্রেসিডেন্টের এই পাশে ও পাশে সব করে টোরে দেখে টেখে, তো তারপরে গেছি আবার এনআরএসে, লরেটোতে, ক্যালকাটা বয়েজে, ক্যালকাটা গার্লসে, লরেটোর আর একটাতে, লরেটোর তো ওরকমভাবে হয় না, সে তারপরে যে তার নামগুলিও ভুলে যাচ্ছে, আরে স্কুলটা কি, টাকি গভর্নমেন্ট, তারপর ওখানে যে আরেকটা আছে না, আরে 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 ইস, স্কুলের নামটাই ভুলে যাচ্ছে, আরে টাকি গভর্নমেন্টের ওখানে যে নামি মেয়েদের স্কুলটা আছে, ভুলে গেছি নামটা। তারপর রাজাবাজার সায়েন্স কলেজের দেখতে গেছি, তারপর ডিরোজিও কলেজে দেখতে গেছি, তারপরে আর জেঠিমার বাড়ির সামনে তো বিশাল বিশাল দুখানা, মানে কম্পিটিশন করে দুখানা সরস্বতী পূজা হয়, নামও ভুলে গেছি, শিবশঙ্কর তুলে দিয়েছিল অনেক ছবি। তারপরে কি জানি নাম, দাঁড়াও বলছি, ইস নামটাই ভুলে যাচ্ছি। আরে ওই আমাদের, আমি যে বাড়িটায় থাকতাম ওই বাড়ির মেয়েটা পড়তো, বেশ নাম করা পাঠ, না না টাকি হাউসের, টাকি গভর্নমেন্টের একটু আগে যে মেয়েদের স্কুলটা, ওইখানে গেছি, মানে কোনটাতে না গেছি বলো তো, সব জায়গা ঘুরে ফিরে। তারপরে হচ্ছে ডেন্টাল কলেজে গেছি, সব সরকারি দেখে শুনে, তারপরে করে টোরে, তারপরে তো শ্যামবাজার চত্বর পুরো ঘুরে বেরিয়েছি সরস্বতী ঠাকুর দেখতে, ঘুরে টুরে, মানে সে 2-3 দিন ধরে ঘুরেছি। তারপরে থাকে তো পুজো, অনেক দিন থাকে তো ওখানে, কালী পূজার মতো থাকে, সব দেখে টেখে তারপরে আমি, আমার শান্তি হয়েছে। তারপরে আমি ক্লান্ত হয়েছি, আমি বাড়ি এসেছি, জেঠিমা আমার জন্য প্রসাদ রেখেছে, লুচি টুচি, খিচুড়ি, হ্যানা ত্যানা, সব জায়গা থেকে তো খিচুড়ি খেয়ে করে করে খেয়েছি। তারপর যেখানে খিচুড়ি সেদিন দেবে না, অন্য দিন দেবে, সেটাও আবার জেনে এসেছি। এনে সারা রাত বলছি সন্ধ্যা অবধি ঠাকুর দেখে যখন ঠ্যাং দেওয়ার জোর নেই, তখন বাড়ি ফিরেছি আস্তে আস্তে। যে মানে বাড়ি ফেরা মানে সেই মানে বাইরের আবেশ নিয়ে, এখন তো ঠ্যাংটা চলছে না বা দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে আবার তো পরের দিনই বেরিয়ে যাবো। মানে একটা পুজো হওয়া মানে আমার কাছে বিশাল ব্যাপার বাবা। 3-4 দিন কলকাতায় থাকে তো পুজোটা, আমার মানে আড্ডার, মানে আমার এনজয়মেন্টের একেবারে চূড়ান্ত সব। আর বাড়িতে রান্না বান্না করতে হয় না, ওখানে খিচুড়ি দিচ্ছে, ও সেখানে ওই করতে হচ্ছে। আর আমি তো জানোই ঠাকুরের প্রসাদ খুব ভালো খাই, সেই লাইন দিয়ে দাঁড়িয়েই হোক বা পংক্তি ভোজন হোক, যদি বলে নিয়ে যেতে পারবে না এখানে পংক্তি ভোজন করো, সেটাও খেতে ভালোবাসি। একটা ফুচকার পাত্রের মতো ছোট্ট জিনিসের মধ্যে দিলে সেটাও খেতে ভালোবাসি, যদি গপ গপ করে দেয় সেটাও নিতে ভালোবাসি। তো নিয়ে যেতাম কন্টেনার, নিয়ে ওই যে সাদা কন্টেনারগুলি একটার উপর একটা বসিয়ে অনেকগুলি। সন্দীপ রয়, হ্যালো। আচ্ছা, ওই যে একটার উপর একটা কন্টেনারগুলি বিক্রি হয় না, একসাথে অনেকগুলি বসিয়ে রাখে। এখন যে তুমি কোনো কিছু খাবার আনতে গেলে বলে যে এখন তো আর ওই ফয়েলে দেয় না, কন্টেনার করে নিলে 5 টাকা বেশি দাও, 10 টাকা বেশি দাও, ওই কন্টেনারগুলো অনেকগুলো ছিল। নিয়ে হাসতাম, ভালো লাগে। নিয়ে একেবারে সর পড়া খিচুড়ি, জানোই তো আমি খিচুড়িটা খুব ভালো খাই। যদি পোলাও দেয়, পোলাও কি জানি না, এত পোলাও খেয়েছি, আমার তো এখানের কোনো পোলাওই ভালো খাই না আমি। ওখানের যে পুজোর পোলাও তাও আমি ভালো খেতাম, তো এত পোলাও আর ওই যে পোস্ত দিয়ে আলুর দমগুলো খেয়েছি। কেউ ফাঁকিবাজি করে, মানে ফাঁকিবাজি বলবো না, যার বাজেট কম সে একটু হালকা পালকা করে করেছে, হালকা পালকা মানে কি কোনো রকম করেছে, আর যে করেছে। তো খিচুড়িটার ধরনই আলাদা, আর খিচুড়িও কেউ খুব ইসে করে, আবার কারোর বাজেট কম, সে অল্পের মধ্যে তাকে ছাড়তে হয়। ঠিক আছে, সবই আমার চলবে, কোনো ব্যাপার না। ঠাকুরের প্রসাদ হলেই আমার চলবে। হ্যাঁ, নিয়ে আসতাম বাড়িতে, তো বেশিরভাগ কী করতাম, পোলাওগুলি খেয়ে নিতাম। হ্যাঁ, ওখানে, কেননা খিচুড়িটা না আমি পোলাওটা বেশি ভালো খাই।
তো আলুদমটা তো রেখে দিয়েছি, খিচুড়ি লাবড়া। তো ওটা কি করতাম, রেখে দিতাম, বাড়িতে এসে পেট ভরা থাকতো। আর ওখানে যারা বসিয়ে খিচুড়ি খাওয়াচ্ছে সেখানে, তাতে আমার লজ্জা নেই। আমি বললাম না, আমার ঠাকুরের প্রসাদে কোনো লজ্জা নেই। আমি পেছনে পিছনে ছুটে ছুটে গিয়েও আনতে পারি। তো নিয়ে এসে আমি খেতাম। তারপরে বাড়িতে নিয়ে আসলে ধরো পেট ভরে রয়েছে, সব তো মুটকিগুলি খুলে 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 রেখে দিতাম। মুখগুলো ইসের মধ্যে, খবরের কাগজের মধ্যে মুখগুলো খুলে রাখতাম, আর আরেকটা কাগজ দিয়ে এরকম হালকা করে চেপে রাখতাম, বুঝতে পেরেছো? মানে যেই কাগজটার মধ্যেই বসাতাম সেটা একটু ভারী কাগজ, সেটারই ডবলটা দিয়ে, মানে এরকম তো কাগজের এই নিচটাই বসিয়েছি, আর এই যে কাগজের যে দ্বিতীয় সেটা ওটা দিয়ে ঢাকতাম। কেন বলতো, ওটা তাহলে ফাঁকা থাকে। আর এক্সট্রা কাগজ দিয়ে আটকায়, তাহলে ওটা তো ছেবে বসে যায়, সেটা তো করতাম না, অঙ্ক রাখতাম। আর প্রতিটার মধ্যে একটা করে চামচ বা কিছু একটা এরকম করে রেখে দিতাম খোঁচা দিয়ে, হ্যাঁ, যাতে একটু হালকা করে থাকে, বুঝতে পেরেছো? এইভাবে। বা একটা গ্লাস বসিয়ে রেখেছি, দুটো কন্টেনারের ফাঁকে একটা গ্লাস বসিয়ে রেখেছি, একটু উঁচু হয়ে থাকতো তাঁবুর মতো। তাহলে কী হয়, গন্ধটা বিষয় হয় না, মানে নষ্ট হয় না, নষ্ট হওয়ার চান্সটা থাকে না। আর নষ্ট হবে কি, এত গরম, আগুন গরম বেরোচ্ছে, একবার ওপর তো সরই করে থাকছে। এইবার তো আমার তো তখন পেটে আর খিদে নেই, কিন্তু জিভে তো লালা। এত সুন্দর সুন্দর খিচুড়ির গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর ফোড়নের গন্ধ বেরোচ্ছে, তরকারি লাবড়া তরকারি তো মানে আমি মানে পাগল খেতে, পাগলামি। সেটা মাঝে মাঝে হাসছি, আর একটুখানি চামচ দিয়ে একটু খাচ্ছি। আর আমার এটো তো আর কেউ খাচ্ছে না, আমারটা আমিই খাচ্ছি। কখনো এই খিচুড়িটা একটু খাচ্ছি, কখনো এই খিচুড়িটা একটুখানি লাবড়া খাচ্ছি। তারপর ভাবে লাবড়া শেষ হয়ে যাবে তো এমনি করতে করতে। আরে ভাই কি ঘুমাবো বলো, এই মোমো করছে, খিচুড়ি, পায়েস, আর ঠাকুরের প্রসাদের দেখবে একটা আলাদা গন্ধ, কারণ ঠাকুরকে ভোগ দেয় তো, তখন যে ধুনো চন্দন সব মিলিত যে একটা গন্ধ বেরিয়ে যায়, ওই গন্ধটা ওর মধ্যে আটকে যায়, তো একটা ফাইন গন্ধ বেরোচ্ছে। আমি তো আর থাকতে পারছি না, রাতের বেলা ঘুমাচ্ছি, ঘুমাবো কি, খাটের মধ্যে শুয়েছি। আমাদের যে চৌকিগুলো হয় জানোই, সে হোস্টেল টোস্টেলে যে চৌকি, আর আমি যেহেতু সিঙ্গেল থাকতাম, খাটে শুয়েছি, মোমো করছে গন্ধ, আবার উঠেছি, আর এই গন্ধে আর ঘুম আসে। অবশ্য আমার পরের দিন হতো তারা দেখ, আমি শুধু তারা হচ্ছে হাগামোতা আর চানে, যেহেতু ওটা শেয়ারিং ছিল। ওটা যদি আমার সিঙ্গেলে ছিল তাহলে তো আমার কোনো ব্যাপারই ছিল না। তো হাগামোতাটা ওটাই অসুবিধা হতো, চানটা ওটা ঠিক কোনো না কোনো একটা নির্দিষ্ট সময় গিয়ে করতে হতো, এক একজনের এক এক টাইম হতো। তাও তো আমি এক এক টাইমে মানে নির্দিষ্ট টাইমটা বারবারই করে আমি মানে ব্রেক করতাম বলে জোর বেঁধে যেত আমার। শুনেছো, ল্যান্ডলেডির সাথে ঝগড়া করছি সারাক্ষণ, অথচ করে বোধহয় 5 বছরের ওপরে ছিলাম, অথচ ওই চান নিয়ে আমার সাথে চান নিয়ে বেঁধে যাচ্ছে রোজ। মানে বলতে পারো একদিন মানে ওনার মেয়ের সাথে যেমন ঘুম নিয়ে বেঁধে যাচ্ছে, ওনার আমার সাথে পাচ্ছে চান নিয়ে, ওনার মেয়ের সাথে বাদে ঘুম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার পরে এসো কথা হতো, আমি ভিডিও করছি। ওনার মেয়ের সাথে ওনার বাদে ঘুম নিয়ে, মেয়ে ঘুম থেকে উঠতে চায় না, মানে উঠতে পারে না, বলে আমি থালা বাজাবো, ঘটি বাজাবো, ওঠ ওঠ। আর কোথাও গল্প করতে গেলে দাঁড়িয়ে পড়ে, আর কুকুর ভয় পায়। আর আমার হচ্ছে চান নিয়ে, আর আমার এই জিনিসটা এখনই চাই, মানে আমার কারেন্ট গেছে, আমার এখনই কারেন্ট চাই। আরে মুশকিল, আমি কি সরকারি নাকি, আমার এত মিনিট রোদ্র করতে পারবো না, কি রেখেছে তো। তারপরে ওই আর কি, ও হ্যাঁ, বড় নোট দিতাম, ভাড়াতে বড় নোট দিয়ে দিতাম। আমি ভাবতাম উনি অনেকের থেকে পায় তো খুচরো, আমি খুচরো করবো কোত্থেকে, আগের থেকে বলতে আমাকে খুচরো দেবে তুমি। আমি বড় নোট দিতাম, আমার কাছে থাকতোই বড় নোট, আমার পেমেন্ট হতো বড় নোট, আমার খুচরো সহজে থাকতো না। আমি একটা নোট নিয়ে বেরোতাম, একটা কোনো জায়গায় খুচরো করতাম, আমার ওখানে বাস ডিপো ছিল তো খুচরো, কিন্তু তার জন্য আমি এখন এতটা টাকা নিয়ে বড় নোট নিয়ে এখন খুচরো করাতে যাই, তাই হবে? ধরো আমি একটা 500, তখন তো 500 1000 ওগুলো ছিল তো, হ্যাঁ, 500 টাকা নিয়ে ধরো আমি খুচরো করালাম, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন 10টা 500 টাকা নিয়ে বলে আমাকে খুচরো করে দাও, তাহলে তো আর সে দেবে না, না। এক একদিন নিতাম, ঠিক আছে, আমি সেটাই করতাম বেশিরভাগ, বুঝেছো। কোনোদিন আমি টেটিএমে অত ঢুকে লাইন ফাইন দেওয়া যেতাম, ওই L238-এর ডিপোটা ছিল, ডিপো তো না, ওই যে কী জানি, ওই যে টিকিটটা দেয় না কি ওরা, বাস যেতে গিয়ে কন্ট্রাক্টর দৌড়ে নেমে কি একটা দেয়, চালানি না কি দেয় একটা, ওইখানটায় যেতাম, কাকু দাও,
দেখে তারপর উনি দিত, কখনো 50 টাকা 100 টাকা, 50 টাকা করেই বেশিরভাগ দিত। আমার সুবিধা হতো। আর আমার বন্ধুরা কি বলতো যে বড় নোট খুচরো করলেই ভেঙে যায়, তাও বড় নোট থাকলে টাকাটা জমে। আর সত্যি কথাই ভেঙে যায়, তো আমার সেটাতে সমস্যা হতো না, ভেঙে গেলে আমার অসুবিধা হতো না, আমার আরও সুবিধা হতো ভেঙে গেলে। কারণ ওদের হয়তো ভেঙে গেলে খরচা হয়ে যায়, আমার ভেঙে গেলে সুবিধা হয়, খরচা কম হয় আমার। অনেক খুচরো খুচরো করে জমতে থাকে তখন, সেই খুচরোগুলি মানে দিতে হবে, এই ইয়েতে আমি অনেক সময় অনেক জিনিস কিনতাম না। তোমাকে খুচরো দিয়ে দেবো, আমি খুচরো দেবো কেন, বড় নোটটা দিলাম, উনি হয়তো বলে দিতে পারবো না, খুচরোটা তো তুমি সবাইকে খুচরো দেবা, খুচরো করে দেবো, আর আমার বেলায় বড় নোট, ওই ঝগড়া করতে করতে আর দেখা গেলো আর জিনিসটাই কিনলাম না, যার জন্য আমার আবার খরচাটা হতো না। আর আমার খুচরো বড় নোট হলে আমার খরচা হয়ে যায়। এই তো বড় নোট নিয়ে গেছি আমি ওষুধের দোকানে, যেহেতু পাইনি এক দোকানে সব কিছু, যেই দোকানে গেছি আমি সেই দোকানেই বড় নোট ভাঙিয়েছি। তো এবার বড় নোটগুলি খরচা হয়েছে, ওদের হলে হতো না, ওরা যেটা নিয়ে গেছে সেটা দিয়ে মানে এত টাকার ওষুধ আসলো, সে মূল ওষুধ এসছে কতটা সে ঠিক আছে, কিন্তু আমি অনেকগুলি বড় নোট ভাঙিয়ে ফেলেছি। আমার কাছে বড় নোট থাকে না, কারণ ছোটো নোট হলে আমার মানে ওই যে ঝগড়া বেঁধে যায়। তো কারণ আমি দেখছি আমার সামনে কেউ 12 টাকা দিয়ে 100 টাকা দিচ্ছে, 12 টাকা তার ভাড়া, ধরো কাইমাই করেছে বা দেন না ঘ্যান ঘ্যান করেছে, বা অটোওয়ালা বা দোকান ভাবলো যে দিয়ে দিই, পেয়ে তো যাবো অন্য কাছ থেকে। হ্যাঁ, অনেকে আছে এরকম দিয়ে দেয়, বুঝেছো তো, টাকা খুচরো করে দিল। আমার বেলায় বললো দিন না, মানে 20টা টাকা দিয়েছি, হ্যাঁ, আমাকে বলে কি আপনার 10 টাকা নিয়ে দিতে পারবেন না, এরকম, বুঝতে পেরেছো তো। আর আমার বেঁধে যায় ঝগড়া। তো আমি আগের থেকে বলে দিই আমার কাছে কিন্তু খুচরো নেই বড় টাকা। হ্যাঁ, এরকম করে বড় টাকা বলতে বলতে অনেক সময় হাঁটা শুরু করি, তো আমি নিজের ডেস্টিনেশনে পৌঁছে যাই হাঁটতে হাঁটতে, বড় টাকা বলে তোমার টাকাটা বেঁচে গেল, হয়তো 10-12 টাকা বাঁচছি কিন্তু বেঁচে গেল। তো আবার এর জন্যই আমি বলি না যে মানে খুচরো আমি দেবো না বলে, আমার খুচরো হলে আমার খুব মানে ওই বড় টাকা, আর যদি বলে বড় টাকা ভাঙিয়ে দিতে পারবো, আমার টাকাটা বলবো গেল টাকাটা আমার, এই আর কি। তারপর অনেক পুজো আচ্ছা দিয়ে ধুয়ে ওই করলাম সেই করে খুব আনন্দ পেয়েছি, খেয়েছি দিয়েছি। কালকেও তো এত প্রসাদ দিয়ে দিয়েছে, বাড়িতে এসেছি, বাড়িতে আবার কি নিয়ে জানি এসেছি, হাত চুলকাই কেন রে, টাকা পয়সা আসবে, বাড়িতে জানি কি নিয়ে এসেছি মনে নেই। ও হ্যাঁ, মা কি জানি আম, বছরের শেষ আম নিয়ে এসেছি। মা আমাদের তো আবার আম আনলে আবার মার অনেক কন্ডিশন আছে, এই আম আনতে হবে, ওই আম আনতে হবে, ওরকম আম পেলেই আনতে হবে, অন্যরকম আম যদি বেটার হয় তাও আনা যাবে না, বড় আম আনা যাবে না, ছোটো আম আনবি, যত ছোটো পারবি আনবি, সে ঠিক আছে, তার বোধহয় খেতে সুবিধায় বয়স্ক মানুষ, ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমার ভালো আম হলেই হলো, আমি যে আমটা পছন্দ করি সেটা বড় হোক আর ছোটো হোক, চুড়া খাই না, কিন্তু আমি খেতেই পারি না, সে আমার অত ঝামেলা নাই। এখানে মা বোধহয় মুখে কায়দা করতে পারে না, এইদিকে কাটতেও পারে না, এদিকে আমারেও দেয় না, আমি তার সুবিধা মতো আমি সুন্দর করে পচিয়ে কাটবো, মারও তো পোষায় না, মা নিজের সাইজে কাটবে, ওর জন্য মা সেরকম। তো যাই হোক, সেইভাবে গেল, যে যার স্বাধীনভাবে, সেরকমই পেয়ে গেছি লাকিলি, সেটা নিয়েছি। আবার যাওয়ার সময় একজনে কোত্থেকে জানি পেয়ারা নিয়েছে, বুঝছো, মনে হয় পেয়ারা মানে পেয়ারা কালেকশন করে, পেয়ারা বিক্রি করে, না কারোর বাড়ির থেকে পেয়েছে, না নিজেই পেয়ারা বিক্রেতা, মানে হাটে বাজারে জানি না, বেশ ভালো উঠেছে, আমি উঠেছি আর একটা মেয়ে উঠেছে টোটোতে, তো ওকেও দিল আমাকে, আমি অনেকটা বেশি দূর গেছি, আমাকে বলে বেছে নেন, এখন খারাপ দেখায় না, আবার একবার বলছে, আমি যত বলছি না নেবো না, মানে লাগবে না তো বলা উচিত না কেউ তো খাই না, পছন্দ করি না, সব আমি বলি না, বলছি না নেবো না এত দিয়ে না, তারপরে নেবই না বলেছি, তা আমি দুটো, তারপরে বারবার বলেছি, আমি দুটো নিয়েছি, ছোট তাও, হ্যাঁ, মানে কামড়ে যাতে এখন কি যেতে আসতে কামড়ে খেয়ে নেব। তারপরে আসলে কি বলতো, ফল আমি ভালো খাই, কিন্তু পুরো ফলটা আনলে তখন মায়ের পুরো খাওয়া পরে, মা তো এখন এতটা হজম করতে পারে না, বা বর্ষাকাল উচিতও না, ফলটা আমিই বেশি খাই, আর আমি ফল খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন যেহেতু মায়ের পুরো চাপ পড়বে, এর জন্য আমি এতটা ফলটা আনতে চাই না, মানে মা ওই না করে যে শোনা তুই তো এখন খেতে পাচ্ছিস না ফল, মানে ফলটা খেতে পারলেও মানে কোনটাতে কি উঠে যায়, আমার তো শরীরটা এখন খারাপ যাচ্ছে, এর জন্য। তো তাও উনি নিন, নাহলে ভাববি কি, এবার ড্রাইভারকেও দিয়েছে, ড্রাইভারের সাথে আসলে ওনার চেনাশোনা, বুঝেছো, খুব গল্প করতে যাচ্ছিলো, তখন আমি কী করেছি, ঠিক আছে
দিন ও মা উনি এতগুলো পেয়ারা দিয়েছে, সে আমি বাড়ি এসেই আগে মাকে বলেছি পেয়ারা নিয়ে কিছু কিন্তু বলবে না, কারণ আম এনেছিস আবার পেয়ারা এনেছিস, সব নষ্ট হবে টাকা দিয়ে। আমি পেয়ারা নিয়ে কিছু বলবে না, কারণ পেয়ারা আমি ফ্রিতে পেয়েছি, আমাকে দিয়েছে, এত পেয়ারা দিয়েছে। তাও আমি বলেছি দেখো ছোটো ছোটো করে দাও আমাকে, বড়ো পেয়ারাগুলি তোমাদের ওই যে পেয়ারা মাখা টাকাতে বিক্রি হবে, ছোটো পেয়ারা হ্যাঁ ছোটো একটা ওজনে বিক্রি হবে তো আমাকে ছোটোগুলি তো আমি বেছে বেছে একটু ছোটোগুলোই নিয়েছি, বুঝেছো? আর ছোটোগুলোই নিয়েছি, বেশ ছোটো, তার মধ্যে দুটো আবার খেয়েওছি, মিষ্টি আছে মোটামুটি ঠিক আছে। তারপর এত ফল পেয়েছি, তারপর ওই মেয়েটা উঠেছে, মেয়েটা আবার বড় বড় দুটো নিয়েছে, আবার পড়তে যাচ্ছে না ট্রেন ধরবে, ওই জন্য বেশ মানে আমার 6-7টার মতো, ওর একটা এত বড় বড় পেয়ারা নিয়েছে, ও দুটো নিয়েছে। তো ওকে দিয়েছে, আর ড্রাইভারকে তো অনেকগুলোই দিল দেখলাম, ওদের মধ্যে চেনাশোনা আছে, বুঝেছো? তো আমাকে আবার বলছে ড্রাইভারটা, আমি নামার পরে বলছে তুমি কি আমাদের পাড়ারই, আমাকে তুই তুই করে বলে, না যাবি পাড়ারই, কিন্তু আমি মানে ওর মুখ চেনা, কিন্তু আমি বাড়ি টাড়ি কোথায় জানি না, আমাদের পাড়ারই, মানে আমাদের এখানেই বাড়ি তা জানি, কিন্তু স্পেসিফিক বাড়িটা কোথায় আমি জানি না। মানে যাবি তুই, কি ফেরত যাবি এখনই যাবি, তাহলে আমি 10 মিনিটের মাথায় আসবো, 10 মিনিটে তোর কাজ হবে। আমি বলছি না না আমার এখন অনেক কাজ, আমি তো মাথায় নিয়ে গেছি অন্য চিন্তা, আমার এখন কত দোকান ঘুরে ঘুরে এখন আমার ওষুধ দেখতে হবে। ঠিক তাই, ওষুধ পাইনি এক দোকানে, কতগুলি যে এখন যে বড় বড় দোকান হয়েছে না, এই সব ওই মেডিকেল স্টোর্স এগুলি যে এখন বিভিন্ন যাদের বিভিন্ন জায়গায় আউটলেট খুলে রেখেছে, সেরকম দোকানে গেছি, তাও একটা দোকানে সব পাইনি। তারপর ওরা নিজেদের জেনেরিক নিজেদের প্রোডাকশানগুলি চালায়, তো এর জন্য আর কি। তারপরে যাই হোক, এত পেয়ারা পেয়েছি, সেই পেয়ারা নিয়ে এসেছি, জন্য আমার হাতটাও ভারী হয়েছে। তারপরে আম এনেছি 2 কেজি। তারপরে খাবার নিয়ে এসছে, যে মা বলছিল কয়েকদিন আমার কি নান খেতে ইচ্ছা করে, ওই যে হাবড়ায় যে একটা নানের দোকান আছে না, 2-3টে এখন হয়েছে, তো সেই দোকানটা যেটা ভেতরে বসে সেদিনকে বিক্রি করছিল, মানে ওটা প্ল্যাটফর্মে যে জানো তো জায়গা দখল করে, আর অন্য সময় বিরিয়ানি বিক্রি করে ভেতরের দোকানগুলো। সেদিনকে বোধহয় ও বিরিয়ানিটা করেনি, একদিন তো ছুটি দেয়, সেদিনও নান বিক্রি করছিল, তো ওর কাছ থেকেই নিয়েছে নান, ওই বাড়িতেই নিয়ে এসেছি, ওটাই মা খেয়েছে একটু, আমি আর খাইনি। আমি এই বাড়িতে এসে আমি তারপরে হাত ওই হয়ে যাচ্ছে আমার। তারপরে আরে রুটি পাচ্ছি না, বর্ষাকাল তো, আর ওই যে বর্ষাকালের চেয়ে বড় কথা হচ্ছে কি জানি না, কালকে একটা বিশেষ দিন না, এই জন্য রুটি টুটির দোকানগুলিও অতটা ওই না, তার মধ্যে আবার বৃহস্পতিবার, তারপরে বৃষ্টি বাদলার দিন, তার মধ্যেই জানে মানুষ সবার বাড়িতে একটু খিচুড়ি হবে, এই হবে, জন্য রুটির দোকানও অত বসেনি, বা তারা পুজো আচ্ছাতে গেছে হয়তো, হ্যাঁ মানে বিক্রিবারটা কম বলেই বসেনি। কচুরি টচুরি যেমন আছে সেরকম চলছে। তারপরে ওই করে টোরে তারপরে নিয়ে এসেছি, আমি খেলে খাও, জেট কটা পড়ো, আমাকে আর বলো না, কারণ এসে তারপর যে প্রসাদগুলো খেয়েছি না, আমার কাছে পেট ভরে, ইদানিং আমি খেতেই পারি না, জানো তো, এইটুকুনি খেলেই আমার পেট ভরে যায়। আগে কি সুন্দর এতটা উঁচু খেতাম, এখন এইটুকুনি খেলেই আমার পেট ভরে যায়, সে না হচ্ছে কি মানে পেটও ভরে যায়, আশও মিটে যায়, তবে ভালো খেয়েছি। প্রসাদ আমি না ইদানিং খুব ঝাল মানে কি নোনতা জিনিস, মানে তেল মশলার রান্নাটা না আমি ঠিক ভালো খাই না, আমার একটু চাইনিজ রান্নাগুলি ভালো লাগে, যেটার মধ্যে একটু টকও থাকবে, মিষ্টিও থাকবে, মানে ওদের সব কিছুতে, ওদের স্যুপ ফেনা টেনা যে কোনো রান্নার মধ্যে একটু এরকম হয় না, সস টস, মানে সসের টেস্টের খাবারগুলো আমি ভালো খাই এখন, মানে মুখে আমার লাগে না। তো না তোমাকে ধরো আগে যেমন আলু সেদ্ধ ভাত মেখে দিলেও আমি খেতাম, ইদানিং আমার সেটাও ভালো লাগে না, মানে ঘি দিয়ে আলু সেদ্ধটাও ভালো লাগে না, জানো তো কি জানি কেন হয়েছে এরকম, আর সব কিছু আমার নোনতা লাগে, তারপর মানে মুখে নুন লাগে, সেই জন্য আমি আজকে বললাম, কালকে তাও শুক্তো খেয়েছি, যদি নুন কম দিয়ে করবে, তাও যেন আমার নুন লাগছে। তাও আমি মাকে বললাম তুমি কালকে যদি মাছ আনি তাহলে আমাকে না শুক্তোর মধ্যে মাছ দিয়ে আগে ছোটোবেলায় করে দিতে, একটু সাদাটে করে রং করে, মানে ওই শুক্তো মানে ওই পোস্ত দিয়ে হেনা দিয়ে দানা দিয়ে ওই শুক্তো না, মানে একটা 5 মিশালির মতো পাতলা, শুধু সর্ষে মানে 5 ফোড়নই থাকবে, একটু সর্ষে ফোড়নটা হয়তো, আদা সর্ষেটা হয়তো একটু বেশি দেওয়া হবে, সর্ষে গোটা সর্ষে, তাহলেই তো একটা শুক্তোর গন্ধ বেরিয়ে আসবে। হ্যাঁ, আর তার মধ্যে তুমি ওই যে মাছ, যেই মাছই আনি না কেন করবে, কিন্তু মাছের মধ্যে যেন হলুদ আর নুনের ডিব্বা না হয়ে থাকে, ভালো লাগে না আমার। বলে কি আচ্ছা, আমি যে ওটা একটু করো তো দেখি খেতে ইচ্ছা করে কিনা, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, জানো তো, রসগোল্লা রয়েছে বাড়িতে, খেতে ইচ্ছা করে না,
তারপরে কিন্তু কালকে যে প্রসাদ এনেছি, ওই যে একটু দই দিয়ে মেখে দিয়েছে, এই দিয়ে ওগুলি খেতে ভালো লাগছিল। কিন্তু তার জন্য যে 4টে জিলিপি খেতে ইচ্ছা করবে তাও না, আমি যে বলবো মিষ্টি খুবই খেতে ইচ্ছা করছে তাও না, এই অবস্থা হয়েছে। তারপরে চপ টপ আছে, চপের যে কী খেতে ইচ্ছা করে জানো তো, ওই যে চপের টপটা যদি আমি একটু চাটনির মধ্যে, সিঙ্গারাটার মধ্যে যদি একটু চাটনি মিশাই, ওই যে নুন মিষ্টি সব কিছুর মিলিয়ে, তো ওটা ভালো লাগছে খেতে। তার জন্য বললাম না আমার চাইনিজ খাবারগুলি ভালো লাগে। চাইনিজ খাবারের যে তোমার ওরা যে স্যুপ টুপগুলি করে, ওরা যে সেটা করে, নুডলসটা করে, দেখবো ওরার মধ্যে একটা সসের টেস্ট থাকে, কিন্তু সস তো খাওয়া উচিত না, এই আর কি। ওই জিনিসগুলো আমার খেতে ভালো লাগে। তার জন্য যে কৌটোগুলো আচার খেতে ইচ্ছা করছে তাও কিন্তু না, এই আর কি। তো এই যাই হোক, এই করে টোরে এসছি, তারপর মাকে দিয়েছে। আমি আর রাতে যেন কিচ্ছু খাইনি। তারপরে শুয়ে পড়ার পরে ওরে বাবা 2:30টার সময় আমার কি খিদা পেয়েছে, কি খিদা পেয়েছে, আমি আর থাকতে পারছি না। কি খাই শুধু মনে হচ্ছে কি যে শুক্তোটা মা বলেছিল আবার এইটুকুনি ফ্রিজে রাখবে, এইটুকুনি ছিল, ওইটুকুনি খেয়ে নিস, এইটুকুনি ছিল, ওটুকুনি খেয়ে চুমুক দিয়ে খেয়ে শুয়ে পড়েছি। তারপরে চুমুক দিয়ে খেয়েছি, তো রাত্রেবেলা কি খাই মনে হচ্ছে উঠে আগে ভাত বসাই, এমন অবস্থা। কিন্তু আবার ভাবছি কি দিয়ে খাই, দুধ দিয়ে ভাত দিয়ে খাবো, মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো, দুধ না মানে গুঁড়ো দুধ এসে করে কি খাই আম দিয়ে চটকে খাবো, এই ভাবছিলাম। যে তো রাত্রেবেলা রাতে ফল খেতে নেই এমনিতেই, তারপর 3টা পেয়ারা খাইছি, ছোট পেয়ারাগুলি, বললাম আমি এরকম ছোট পেয়ারা এনেছি, দেখতেও খুব সুন্দর, ছোট পেয়ারা, এইটুকুনি মানে এমন করে দিলে খাওয়া যাবে, নুন টুন ছাড়া। 3টা পেয়ারা খাইছি এই 2:30-3টা নাগাদ। তারপরে খেয়ে একটু শান্তি হয়েছে আমার। তাও তো উঠেছি সকালে, অনেক পরে উঠেছি, আসলে এখন ওষুধ খাই তো তাড়াতাড়ি উঠতে পারি না, উঠতে মাও না করে। তো ডাক্তার এর জন্যই বলেছে যে তুমি এখন জার্নি করতে পারবে না। আমি বলেছিলাম যে আমি কি জার্নি করবো, মানে যেমন যাতায়াত করে ওইসব, বলে কি না সারাক্ষণ একটা ড্রাউজিনেস থাকছে, তো এটা আরও বেড়ে যাচ্ছে ড্রাউজিনেসটা। তো কিছুক্ষণ পর থেকে ড্রাউজিনেসটা হচ্ছে, চলো ডাক্তার বলেছে যে এখন করতে পারবে না, পরিষ্কার নাই করে দিয়েছে। তো যাই হোক, এখন তারপর সকালে উঠেছি, তাও মা ওসে 3-4 বার করে ডেকেছে। আমি বলছি 10 মিনিট বাদে, মানে বলার সঙ্গে সঙ্গে আগে যেমন ঝটপট করে উঠে পড়তাম, বা উঠে পড়েও আমি উল্টে ডাক দিতাম, এখন সেটা করি না। উঠছি মানে ঘুম ভেঙে গেলেও মাথাটা শুয়ে থাকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে শরীর নিয়ে এসে করতে পারি না। তারপরে উঠে সেই যে হরলিক্স আর বিস্কুট খেয়েছি, তারপর ভাত খেয়েছি কটায় জানো? ভাত খেয়েছি বোধ হয়, আমি ভাত খেয়ে উঠতে আমার বিকেল 4টে বেজে গেছে, খেতেই পারিনি তার আগে। এই কাজ ওই কাজ, খিদেই পায় না, শুধু ওই হরলিক্স আর বিস্কুট খাওয়া, মধ্যেখানে তো মানুষ এটা খায়, মানে চা বিস্কুটের মতো। আমি চাটা না খেয়ে আজকে চা খেয়েছি, চা খাইনি আজকে, এই মতো চা খেয়েছি, সরি। তারপরে কি খেলাম, এখন একটু চা বিস্কুট খেলাম। এরকম হয়ে গেছে জানো তো, এই জন্য না শরীর খোলা পাপা হলেও শরীরটা দুর্বল, মানে অনেক হার্ড ওয়ার্কটা করতে পারবো কয়েকদিন বাদের থেকে, এই আর কি। এখন এই গল্প করলাম, মা ফাঁকতালে একবার এসে গেছে, ও কোথায়, পুচকিটা আমি ওরা রান্নাঘরে আটকাই দিছি, এর জন্য রাখি। অনেক ফেসবুকে না অনেক, মানে তোমার ফেসবুকে আমি দেখি অনেক সে এমবি কাটে, আর এতটা আমি যদি ইউটিউবে করতাম না, এত এমবি কাটতো না এখন, জানো তো, বহুত এমবি কাটে, মাথাটা গরম হয়ে যায় আমার, একেবারে ভালো লাগে না। আর তার মধ্যে মোবাইলটাও খারাপ, সব পরিষ্কার করে দিয়েছি, তাও যেন স্টোরেজ ভর্তি হয়ে রয়েছে। কি স্টোরেজ, আমার মনে হয় উল্টাপাল্টা অ্যাপস ঢুকে রয়েছে, এই অ্যাপসগুলির না আনইনস্টল অপশানটা পাই। হ্যাঁ, আমি তো ভিডিও সব উল্টে দিয়েছি, মানে আমি যদি এখন পুরো মানে ওই অ্যালবাম না লাইব্রেরিটাকে যদি আমি পুরো 0 করিয়েও দিই,
তাও ওটার দেখা যাবে 50% ভর্তি হয়েছে। তার মানে অ্যাপস ঢুকে ভর্তি হয়ে রয়েছে, মানে হাজার একটা অ্যাপস। আর অ্যাপসগুলি যে ওড়াবো না, আনইনস্টল ওইটাই নেই। কয়েকটা কিন্তু রিমুভ করেছি, রিমুভ করলে তো হবে না, রিমুভ করলে মানে আমার স্ক্রিন থেকে রিমুভ হয়েছে, আমি তো তা জানতাম না, মানে ভিতরে রয়ে গেছে আর ভর্তি হয়ে রয়েছে। কোত্থেকে আমার লাগেই না এত অ্যাপস। জীবনে আমি কোনো দিন গান শুনি না, জীবনে আমি কোনো দিন মানে কি বলে হ্যাঁ না, হাজার একটা এই ক্যালেন্ডার নোট কিচ্ছু করি না। আমার খাতা আছে, খাতায় মাথা লিখে রাখি, আমার মোবাইলে লিখে রাখলে আমার মনেও থাকে না, বুঝেছো? আর এসব করিও না, আমি বললাম না আমি স্ক্রিনে অত তাকাই না। আর এখন আমরা তো লেখাপড়ার কাজ না, আমার শোনার কাজ, মানে আমি চালিয়ে শুনতে থাকবো, আমার লাগে না এত অ্যাপস থেকে আসলো আমি নিজেই বুঝতে পারি না। আরে 3 রকমের কি জানি বলে ওটার নাম, 3 রকমের, আমার বোন বললো, বলে কি দিদি এগুলি না ওরা ঢুকিয়ে দেয়, তুমি এইগুলি যদি একটু ডিলিট করে নিতে পারো তোমার মোবাইলটা হালকা হবে। ওরও নাকি এরকম হয়। 3 রকমের ওয়েদার রিপোর্ট। আরে ভাই আমার দরকারই নেই কোনো ওয়েদার রিপোর্ট, আমার যদি জানতে হয় আমি গুগল ওই করে জেনে নেবো, যেদিন জানতে হবে গুগল ওই করবো, আমার অশোকনগরে কত কি আছে যাই না নেবো, হয়ে গেল আমার। বা যখন যেখানে থাকতাম, আগে কি সুন্দর ছিল, যখন যেখানে থাকতাম সেখানে একটা জানিয়ে দিত, এখন সেই অ্যাপসটাও পাই না। ভালো ভালো সাজগোজের এডিশনের অ্যাপস নেই, কিচ্ছু নেই, সব তো যে চাইনিজ বলে উড়িয়ে, মানে এখন আর ওই চলছে না। হ্যাঁ, কোনো অ্যাপসই নেই। তারপরে মানে আমি যেগুলি আমার যেগুলি কাজে লাগবে, ধরো একটু সাজুগুজুরটা, এডিটিংয়েরটা, কিচ্ছু নাই ওগুলো। আগে যেগুলো আমার বোন আমাকে করে দিয়েছিল, সেই মোবাইলটাই তো নষ্ট হয়ে গেছে, সবচেয়ে বড় কথা সেই মোবাইলটাই তো নষ্ট হয়ে গেছে। একটা আমার নতুন মোবাইল, আর এই মোবাইলে যখন আমার বোন ইসে করেছে, মানে আমার এসেছে, তখন অলরেডি এই অ্যাপসগুলি মানে ভারত থেকেই উঠিয়ে দিয়েছে, সুতরাং আর নেই। ও মা, তাও আমার ওখানে মুন্ডু মাথা, হাজার একটা অ্যাপস, কী যে অ্যাপস আমি নিজেই বুঝি না, নামও শুনিনি কোনো দিন। আবার কিছু অ্যাপসে তো নাম নেই, শুধু চিহ্ন, একটা হয়তো সামনে একটা ওয়ার্ড দেওয়া আর চিহ্ন। এই ব্যাঙের মাথা আমি এগুলি বুঝি, আমার কোন কমে লাগবে এসব, এই নিয়ে মাথা টাথা গরম হয়ে থাকে আমার। দেখে রাখি, বক 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 বক।